नमस्कार बंधुरा आपनादेर सकलके आरो एकबार स्वागत जानाई आमार चैनल लाइफ्स विश लिस्ट बियन्ड लिमिटेशनसे। आमार चैनेले एखन आपनारा देखछेन दक्षिण पश्चिम सिक्किम भ्रमण और এই পর্বটায় এই সিরিজের শেষ পর্ব হতে চলেছে। গত পর্বে আপনারা দেখেছিলেন নামচিতে আমরা 7 পয়েন্টস দেখেছিলাম। প্রথমে চারধাম, তারপর রোজ গার্ডেন, তারপর সাই মন্দির, তারপরে দুটো মনাস্টারি, তারপর স্যামট্র্যাপসে, তারপর আরও একটা মনাস্টারি যেটা নামচির সবথেকে পুরনো মনাস্টারি, আর তারপর আমরা শেষে চলে গিয়েছিলাম তারেভির। আপনারা চাইলে তারেভিরে নাইট স্টেও করতে পারেন আর পরের দিন সেখান থেকে সরাসরি শিলিগুড়ি বা এনজেপি গিয়ে ট্রেন ধরতে পারেন। কিন্তু আমরা যেহেতু শেয়ার গাড়িতে যাতায়াত করেছি, তারেভির থেকে শেয়ার গাড়ি পাওয়াটা কিন্তু একটু অসুবিধাজনক, সেই কারণে আমরা ওখানে আর স্টে করিনি। আমরা নামচিতে ফিরে এসেছিলাম আর নামচিতে ফিরে এসে সেখানেই আমরা এক রাতের জন্য একটা হোটেল নিয়েছিলাম। পরের দিন সেখান থেকেই আমরা শিলিগুড়িতে নেমে ট্রেন ধরে নিয়েছিলাম। তারেভিরে কিন্তু একটাই মাত্র রিসর্ট আছে, তাই আপনাদের আরও একবার মনে করিয়ে দিই, যদি আপনারা সেখানে স্টে করতে চান তাহলে কিন্তু অবশ্যই আগের থেকে কন্ট্যাক্ট করে বুকিং করে যাবেন। আগের পর্বে বুকিংয়ের নাম্বার কিন্তু দেওয়া আছে। আপনারা যদি এই সিরিজের অন্য কোনো পর্ব মিস করে থাকেন, এই পর্বে তাছাড়া আরও বাকি সমস্ত পর্বে তার আগের পর্বগুলোর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সাইট সিইং সেরে চলে এসেছি নামচিতে। এখন রয়েছি নামচির সেন্ট্রাল পার্ক এরিয়াতে। এখানে একটা হোটেলে আজকে রাতটা থাকবো, তারপরে কালকে শিলিগুড়িতে নেমে ফাইনালি ট্রেন ধরবো। আর অ্যাজ ইউজুয়াল হোটেল খোঁজাখুঁজি পালা চলছে, দেখা যাক। মাত্র একটাই রাত থাকবো বলে আমরা তেমন কোনো বড় বা নামি দামি হোটেলে আর থাকিনি। নামচিতে এই রুমটা আমাদের নিয়েছিল 1000 টাকা। ঘরে ঢুকে একটু ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়লাম। এই সেন্ট্রাল পার্ক এরিয়াটা কিন্তু নামচিতে বেশ একটা কি বলবো, যেমন গ্যাংটকে যেমন মালটা রয়েছে তেমনই নামচিতে এই সেন্ট্রাল পার্ক এরিয়াটা একটা লোকাল ম্যাল বলা যেতে পারে। এখানে সমস্ত ধরনের দোকানপাট রয়েছে আর দেখে মনে হলো বেশ ভালো চলে কিন্তু এই জায়গাটা। আর এখানে কোনো গাড়ি ঘোড়া তেমন যাতায়াত করে না কিছুই, পুরোটাই একদম মার্কেট এরিয়া। আর খুব সুন্দর এখানে ফুলের যা কালেকশন দেখলাম, মনে হচ্ছিল যেন সব ফুলগুলোকে তুলে নিয়ে চলে আসি। আর এই ফ্লাওয়ার শপেই ছিল বেশ কিছু ফুলের গাছের চারা। আপনাদের যাদের চারা গাছ গাছ নিয়ে আসতে পছন্দ করেন পাহাড় থেকে, তারা কিন্তু অবশ্যই যদি নামচি হয়ে বাড়িতে ফেরেন তাহলে এই দোকানটায় একবার আসতে পারেন। এখানে অনেক ধরনের গাছের চারা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর ওরা খুব সুন্দর প্যাকিং করে দেয় যাতে বহু দূর পর্যন্ত গাছগুলোকে নিয়ে যাওয়া যায়। এরপর আমরা চলে এলাম ভানু উদ্যান বলে একটা জায়গায়। এটা আদিকবি ভানুভক্ত আচার্যের স্মৃতিতে তৈরি করা। আমাদের এদিকে যেমন টাউন হল থাকে তেমনই নামচিতে এটা একটা টাউন হল বলা যেতে পারে। আর সেই টাউন হলটার সামনে একটা ছোট পার্ক মতো রয়েছে, সেখানে মানুষজন একটু সেখানে বসতে পারে, একটু টাইম স্পেন্ড করতে পারে আর কি। অনেকটা ওই দার্জিলিংয়ে যেমন রয়েছে, দার্জিলিংয়ে যে ম্যালের উপরের সাইড উপর দিকটাতে যেটা রয়েছে আর কি, বেশ বসা যায় একটা গ্যালারি টাইপের, এইটাও অনেকটা কিন্তু সেই টাইপের। তবে দার্জিলিংয়েরটাতে বেশ অনেকটা জায়গা জুড়ে অনেক বড়, এটা কিন্তু অতটা বড় নয়, ছোট মাপের। এরপর আমরা সেন্ট্রাল পার্কের যে অন্য জায়গাগুলো রয়েছে সেগুলো একটুখানি ঘুরে দেখলাম। কখনোই সাধারণত এগুলো আপনারা কোনো ব্লগে দেখতে পাবেন না, তার কারণ নামচিতে এই টাউনের মধ্যে এই সমস্ত জায়গাগুলো কিন্তু সবাই ঘুরে দেখে না। আমাদের হাতে যেহেতু সময় ছিল তাই আমরা পুরো মার্কেট এরিয়াটা ঘুরে দেখছিলাম। আর ওখানে সেন্ট্রাল পার্ক এরিয়াতে যে দক্ষিণ আর পশ্চিম সিকিমে যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেই জিনিসগুলো খুব সুন্দর দেওয়ালের মধ্যে ছোট ছোট রেপ্লিকা টাইপের বানানো রয়েছে।
তো এইগুলো আমরা দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম যে হ্যাঁ এটা দেখে এসেছি যেমন এই যে নাডাক মনাস্ট্রিটা, এটা কিন্তু আগের পর্বেই রয়েছে, আমরা গিয়েছিলাম এটা দেখতে। তেমনই এই জায়গাগুলো পরপর আমরা দেখছিলাম আর মনে মনে একটুখানি স্মৃতি রোমন্থন করছিলাম। এই রালং মনাস্ট্রিটা আমাদের যাওয়া হয়নি এইবার, এটা রাবাংলা থেকে যেতে হতো, যেহেতু আমাদের হাতে আর খুব বেশি সময় ছিল না। সময়ের থেকেও বড় কথা হচ্ছে যে প্রচুর ভাড়া চাইছিল একটা ফুল ডে সাইট সিইংয়ের জন্য। রাবাংলাতে মানে লোকাল ট্যাক্সির প্রচণ্ড ডিমান্ড, আর ওরা খুব উল্টো পাল্টা চার্জ করে। আর এই বার্মিয়াকের এই শ্রীকৃষ্ণ প্রণামী মন্দিরটা, এইটাও কিন্তু আমাদের যাওয়া হয়নি। তাহলে এই দুটো আমাদের এইবারে এই দক্ষিণ পশ্চিম সিকিম ভ্রমণে দুটো জায়গা কভার করা হয়নি। আরও একটা জায়গা কভার করা হয়নি, সেটা হচ্ছে টেমি টি গার্ডেনটা। যাই হোক, সেই প্রসঙ্গে পরে আসছি। তারে ভিড়টা আমরা তো দেখেই এসেছিলাম, আমাদের আগের পর্বেই রয়েছে তারে ভিড়টা, বেশ সুন্দর লেগেছিল জায়গাটা। তারপরে এই শিরডি সাই মন্দির যেটা, সেটাও আগের পর্বেই রয়েছে। নামচি থেকে আমরা লোকাল সাইট সিইংয়ের মধ্যে এই সাই মন্দিরটাও দেখে এসেছিলাম। তবে হ্যাঁ, এখানে কোথায় যে রোপওয়ে আছে আমরা দেখলাম সেন্ট্রাল পার্কে, এই মানে গায়ে যে কাজগুলো, তাহলে নিশ্চয়ই আগে হয়তো রোপওয়ে ছিল, কিন্তু এখন কিন্তু আমি নামচিতে কোথাও কোনো রোপওয়ের নামগন্ধও দেখলাম না, অথচ সেন্ট্রাল পার্কে কিন্তু সেটার একটা রেপ্লিকা দেওয়া রয়েছে। তথাগত স্থল হচ্ছে অ্যাকচুয়ালি ওই বুদ্ধ পার্ক যেটা, সেটা এর আগের মানে আরও আগের পর্বে রয়েছে। পরপর পর্বগুলো দেখবেন, তাতে আপনারা পেয়ে যাবেন যেখানে রাবাংলা রয়েছে আর বুদ্ধ পার্ক রয়েছে। একটা গোটা দিন আমরা বুদ্ধ পার্কে ওখানেই কাটিয়েছিলাম, খুব ভালো ছিল। সমস্ত পর্বের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা চাইলেই ডেসক্রিপশন বক্সের সেই লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আর এই টেমি টি এস্টেটটা, এটা এইবারে আমাদের বাকি রয়ে গেল, তার কারণ পরের দিন আমরা ভেবেছিলাম যে সকালে টেমিটা ঘুরে একবারে শিলিগুড়ি নামবো, কিন্তু নানাবিধ কারণের জন্য আলটিমেটলি সেটা আর আমাদেরকে আর কি করা হয়নি। স্যান্ড্রাফসেতেও আমরা গিয়েছিলাম, এর ঠিক আগের পর্বেতেই রয়েছে, যেখানে নামচির লোকাল সাইট সিইংগুলোর পর্বটা করা রয়েছে, সেখানেই রয়েছে। এই সমস্ত জায়গাগুলো আমরা খুব ভালোভাবে ঘুরেছি। আর চারধামটা কিন্তু একটা আলাদা পর্বে রয়েছে, কারণ পুরো 7টা পর্ব একসঙ্গে করতে গেলে ভিডিওটা আরও বড় হয়ে যায়, মানে পুরো 7টা পয়েন্ট নিয়ে। তো সেহেতু চারধামটা প্রথম পর্বের মধ্যে রয়েছে, মানে প্রথম পর্ব মানে এর আগের পর্বে রয়েছে, আর বাকি যে 6 পয়েন্টসগুলো ছিল সেগুলো নিয়ে এর আগের পর্বটা বানানো রয়েছে। সমস্ত পর্বগুলোর লিঙ্কই তো ডেসক্রিপশন বক্সে দেওয়াই রয়েছে, আপনাদেরকে বারবার করে বলছি। যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে দেখে নেবেন। নামচি শহরের মধ্যে সেন্ট্রাল পার্কের কাছেই একটা হনুমান মন্দির রয়েছে। যখন আমরা সাইট সিইং করে ফিরছিলাম তখন এই মন্দিরের সামনে দিয়েই এসেছিলাম, আর তখনই রাস্তার উপরেই এই মন্দিরটা দেখতে পেয়েছিলাম। তো ভেবেছিলাম যে পরে একবার অবশ্যই আসব। সন্ধ্যাবেলাতেই চলে গেলাম সেই মন্দিরটা একটু দেখতে। ভাবতেই পারিনি এত ছোট একটা জায়গার মধ্যে এত সুন্দর একটা মন্দির থাকতে পারে। সত্যি বলছি, এরকম একটা মন্দির যদি আমাদের এখানে কলকাতায় থাকতো তাহলে বোধহয় সেই মন্দির মানে দেখার জন্য একেবারে ভিড় হয়ে যেত। মন্দিরটা এত সুন্দর করে বানানো রয়েছে, আর যে কাজ মন্দিরের মধ্যে, দারুণ সুন্দর কাজ। চলুন মন্দিরটা আপনাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাই। এটা কিন্তু আপনি কোনো প্যাকেজে পাবেন না, বা কেউ আপনাকে এই মন্দিরের কথা কখনো বলবে বলেও মনে হয় না। আমরা জাস্ট ঘুরতে ঘুরতে হঠাৎ করেই এই মন্দিরটা দেখলাম, আর মনে হলো যাই একবার ঘুরে আসি। কিন্তু মন্দিরটা যে সত্যি এতটা সুন্দর ভিতরে, সেটা কিন্তু আমরা আগে জানতাম না। মানে গিয়ে আমি একেবারে পুরো মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর মন্দিরটা দেখে। এই মন্দিরটা ভোরবেলা 5টার সময়তেই খুলে যায়, আর মোটামুটি সারা দিনই খোলা থাকে, রাত্রিবেলা 9টা নাগাদ বন্ধ হয়। আপনারা যদি কখনো নামচিতে যান, জানি না অন্যান্য সাইট সিইংয়ের মাঝখানে এটা দেখার সময় পাবেন কিনা, তবে আমি আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যদি পারেন একবার তাহলে এটা অবশ্যই দেখবেন।
মন্দিরটা খুবই সুন্দর। আর সত্যি কথা বলতে কি, ভাগ্যিস আমরা সন্ধ্যাবেলায় গিয়েছিলাম, মানে সন্ধ্যাবেলায় এই লাইটগুলোর জন্য মন্দিরটা আরও বেশি সুন্দর লাগছিল। দিনের বেলা গেলে হয়তো এতখানি সুন্দর লাগতো না। আসলে মন্দিরটা যেহেতু হয়তো নতুন তৈরি করা হয়েছে, সেই কারণেই রংটা একেবারে পুরো ঝকঝকে রয়েছে, তাই মন্দিরটা দেখতে আরও সুন্দর লাগছে। যাই হোক, আপনাদের একটা সম্পূর্ণ নতুন জায়গার সন্ধান দিলাম। যদি নামচিতে থাকেন তাহলে এই মন্দিরটা একবার সন্ধ্যাবেলায় গেলে আপনার মানে খারাপ লাগবেই না, কোনো মতেই খারাপ লাগতে পারে না। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এই মন্দিরটা। যেহেতু সারাদিন তেমন কিছুই খাওয়া হয়নি, লাঞ্চটাও সেভাবে করা হয়নি, তাই খুব তাড়াতাড়ি আমরা ডিনার করতে চলে গেলাম। আর এই হোটেলটা আমরা যেখানে ছিলাম আর কি, অর্থাৎ আমরা থাকার জন্য যেই হোটেলে রুম নিয়েছিলাম, ওনাদেরই এটা একটা রেস্টুরেন্ট। ইনফ্যাক্ট এটা একটা বার কাম রেস্টুরেন্ট, কারণ ওখানে মোটামুটি পাহাড়ের জায়গায় সমস্ত জায়গাতেই অ্যালকোহল কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, তবে আমাদের এখানকারের মতন বার কনসেপ্টটা কিন্তু ওখানে নেই। ওখানে মানুষজন এমনি খাবারের সাথে সাথেও জাস্ট একটা কোল্ড ড্রিঙ্কসের মতোই অ্যালকোহলিক কোনো একটা ড্রিঙ্ক নিয়ে বসে। তবে এর অনেক আলাদা রকম এফেক্টও দেখেছি। ইনফ্যাক্ট সেই দিনই রাত্রিবেলায় আমরা যখন নামচিতে হোটেলে শুয়েছিলাম, বাইরে দেখলাম তুমুল চিৎকার চেঁচামেচি হচ্ছে বাংলায়, মানে বোঝাই যাচ্ছিল কেউ ড্রিঙ্ক করে মাতলামো করছে। এই জিনিসগুলো মোটেই ভালো লাগে না। যাই হোক, এই রেস্টুরেন্টে কিন্তু বাঙালি থালিটা দারুণ সুন্দর ছিল, আর এত রকমের আইটেম দিয়েছিল, সত্যি কথা বলতে আমি তো বুঝতেই পারিনি যে কোন জিনিসটা কি দিয়ে তৈরি হয়েছে। না সবজিগুলো বুঝতে পারছিলাম, না কোনো কিছু, কিন্তু খেতে প্রত্যেকটাই বেশ ভালো হয়েছিল। আর সাথে আমরা চিকেনের আইটেম নিয়েছিলাম, চিকেন থালি নিয়েছিলাম। দাম নিয়েছিল 180 টাকা করে প্রতিটা থালির জন্য। বেশ অনেক ধরনের আইটেম কিন্তু দিয়েছিল থালির সাথে। খাবারের স্বাদও মোটামুটি ভালোই ছিল। হ্যাঁ, তবে যেটা বলছিলাম যে কোনটা কি সবজি, সেটা কিন্তু আমি সত্যিই ঠিকমতো বুঝে উঠতে পারিনি। তবে খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল। আর রেস্টুরেন্টের ডেকোরেশনটা মানে ইন্টেরিয়রটাও খুব সুন্দর ছিল। খাওয়া দাওয়ার পর পার্থর আবার একটু মিষ্টি খেতে ইচ্ছে করলো, তাই আমরা সেই হোটেলের পাশেই একটা মিষ্টির দোকান ছিল, সেই দোকান থেকে আবার একটুখানি মিষ্টি কিনলাম। তুই খাও, তাতেই আমার শান্তি। খাবে না তো? খাবো খাবো। ড্রামা করবে না, তুমি খাও। খাচ্ছ তো, খাও না। একটা জিলাপি বের করো। বের করলো তো আমার ভাঙা জোড়া টুকরো বের করলো, পড়ে যাবে। দেখাও। আহা, দোকান থেকে আমরা জিলাপি আর গজা নিয়েছিলাম, যদিও গজাটা আমি খাইনি। তবে ওই জিলাপি যেটা বেসিক্যালি নন বেঙ্গলিরা তৈরি করে না, বেশ হলদে হলদে টাইপের হয়, আমার ওই জিলাপিটা খেতে কিন্তু দারুণ লাগে। নামচিতে দেখলাম খুব তাড়াতাড়ি কিন্তু সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায়, মানে এটা গ্যাংটকের মতো হলেও দোকানপাট খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, আবার সব দোকানপাট খোলেও বেশ দেরিতে। সকালবেলা প্রায় 9টা নাগাদ আমরা যখন নিচে নামলাম, তখনও দেখলাম বেশিরভাগ দোকানই বন্ধ রয়েছে। কিন্তু আমাদের আবার যেহেতু আর্লি ডিনার করেছি, সকালবেলায় উঠেই মোটামুটি আবার খিদে পেয়ে গেছে, তো সেই কারণে বেরিয়ে পড়লাম যে দেখা যাক যদি কিছু ব্রেকফাস্ট করতে পারা যায় আর কি।
তো আমরা সেখানে দেখলাম গোলদার সুইটস বলে একটা দোকান, আগের দিন যেখানে আর কি মিষ্টি কিনলাম তার পাশেই ছিল এই দোকানটা। সেখানে দেখলাম মোটামুটি চা আর ব্রেকফাস্ট অলরেডি শুরু হয়ে গেছে, সবাই বসে খাচ্ছেন, তাই সেখানেই চলে গেলাম ব্রেকফাস্টটা করার জন্য। এখানে কিন্তু খাবার দাবার বেশ রিজনেবল প্রাইসে রয়েছে, বেশ কম দামেই রয়েছে খাবার, আর গরম গরম খাবার তৈরি করে সার্ভ করছে, ভালোই ব্যাপারটা। তবে এখানে আর একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে নামচিতে কিন্তু বেশ ভালোই গরম ছিল, মানে ইনফ্যাক্ট রাত্রিবেলা হোটেলের রুমেও আমাদের মনে হচ্ছিল হালকা একটু পাখা চললে বোধহয় ভালো হতো। আর সকালবেলায় রেস্টুরেন্টে তো দিব্যি ফুল স্পিডে ফ্যান চলছে। যাই হোক, আমরা ওই পুরি সবজি নিয়েছিলাম ব্রেকফাস্টে খাওয়ার জন্য, খুব বেশি তো খাবো না, তার কারণ আমাদেরকে আবার আর্লি লাঞ্চ করে বেরিয়ে পড়তে হবে, একেবারে শিলিগুড়ি নেমে যাব। তাই ওই পুরি আর একটা ওই ডাল টাইপের এটা হয় আমাদের, ছোলার ডাল আর সব মিক্স করা, তো ওই ডাল আর পুরি দিয়ে ব্রেকফাস্ট করে একটুখানি এবার পার্থ গেল একটুখানি শপিং করলো, শপিং টপিং করে ওইখানে আরও কিছুক্ষণ বাইরে সময় কাটালাম, প্লাস আরও একটা কাজ সারলাম আমরা, সেটা হচ্ছে কাউন্টার থেকে গিয়ে ওই শিলিগুড়ি যাওয়ার যে শেয়ার গাড়ির টিকিট, সেই টিকিটটা কেটে নিলাম। পার টিকিট পড়লো মোটামুটি 300 টাকা করে। টিকিটটা আগেই কেটে নিলাম যাতে মাঝখানে ভালো সিটটায় বসতে পারি, তা নাহলে হয়তো পরে পিছনে বসতে হতো। যাই হোক, মোটামুটি বেলা 11:30 নাগাদ আমরা আবার সেই আমাদের রক ভিউ হোটেল, যেটাতে আমরা আগের দিন ডিনার করেছিলাম, সেখানেই আবার চলে গেলাম যে লাঞ্চটা করব। ওনাকে আগের থেকে বলা ছিল একটু আর্লি যাতে আমাদের লাঞ্চটা দিয়ে দেন, কারণ আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়ব। আর বেসিক্যালি ওনাদের রুম আমরা ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত আমরা লাঞ্চ করব, তো উনিও তাড়াতাড়ি আমাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন, আর আমাদের লাগেজও রুমেই রাখা ছিল, আমরা খেয়েই একবারে রুম থেকে চেক আউট করেছিলাম। দুপুরবেলায় আর সেরকম আমি তো হেভি কিছু খাইনি, আমি ভাত খাবোই না, তো আমি জাস্ট নুডলস নিয়েছিলাম বা হাক্কা চাউমিন যেটাকে বলে। আর পার্থ সেদিন আর মাছ মাংস কিছু খায়নি, ও জাস্ট ভেজ থালি নিয়েছিল। তবে সেই আগের দিনের মতোই ভেজ থালিতেও কিন্তু প্রচুর আইটেম ছিল, মোটামুটি ভালোই খেয়েছে, অসুবিধার কিছু হয়নি, কারণ যেহেতু ট্রাভেল করব অনেকটা, তাই মাছ মাংস খেলে কোনো রকম সমস্যা হতে পারে, সেই কারণে জাস্ট ভেজ থালি দিয়েই সেই দিন লাঞ্চটা করা হয়েছিল। আমার চাউমিনটাও বেশ মোটামুটি ভালোই ছিল, খুব একটা স্পাইসি ছিল না, থ্যাংক গড। খাওয়া দাওয়ার পর্ব সেরে এবারে আমরা আবার ওই শেয়ার গাড়ির স্ট্যান্ডের দিকে গেলাম, একদম কাছেই, সেন্ট্রাল পার্কের থেকে সামনেই, বোধহয় 2 থেকে 3 মিনিট লাগে মাত্র ওই শেয়ার গাড়ির স্ট্যান্ডে যাওয়ার জন্য। আর যেহেতু সেন্ট্রাল পার্ক থেকে স্ট্যান্ডটা একটু নিচের দিকে, তাই ট্রলি নিয়ে যেতেও কোনো রকম কোনো অসুবিধা হয়নি, জাস্ট হুইল দিয়ে আরামসে ট্রলিগুলো নিয়ে আমরা শেয়ার গাড়ির স্ট্যান্ডে চলে গিয়েছিলাম, একদম সামনে, 2 মিনিটও লাগেনি। আর একদম এই স্ট্যান্ডে ঢোকার মুখেই যে গাড়িগুলো থাকে সেগুলোই হচ্ছে শিলিগুড়ি যাওয়ার গাড়ি। স্ট্যান্ডে গিয়ে আমার একটা কাজ বাকি ছিল, সেটা হচ্ছে আমার এক বান্ধবীর জন্য আচার কেনা। ও আগের থেকে আমাকে বলে দিয়েছিল যে ওখানে গিয়ে তুই যত রকমের আচার পাবি সব রকমের আচার আমার জন্য নিয়ে আসবি। আর আমি আগেই খেয়াল করেছিলাম এই শেয়ার গাড়ির স্ট্যান্ডগুলোতে প্রচুর আচারের দোকান থাকে, তো সেই আচারের দোকান 2-3টে দোকান ঘুরে ঘুরে যত রকমের মোটামুটি আচারের ভ্যারাইটি ছিল সেগুলো সব ওর জন্য কিনলাম। কিনে তারপরে আমরা চলে গেলাম এই ভেজিটেবল মার্কেটটায়। এটা একদম ওই শেয়ার গাড়ির স্ট্যান্ডের ওই অপোজিটেই একদম এই ভেজিটেবল মার্কেটটা। যদি আপনারা কেউ মনে করেন যে ফেরার পথে ওখান থেকে কিছু নিয়ে আসবে না, সবজি তো নিয়ে আসা সম্ভব না, অনেকটা ভার হয়ে যাবে, তবে ওখানে এমন অনেক জিনিসপত্রগুলো পাওয়া যায় যেগুলো আমাদের এখানে কিন্তু পাওয়া যায় না। তো সেই ধরনের কিছু ইউনিক জিনিস যদি আপনাদের মনে হয় যে ওখান থেকে কিনে নিয়ে আসবেন, তাহলে কিন্তু আপনারা জাস্ট গাড়িতে ওঠার আগে এই জিনিসগুলো কিনে নিয়ে চলে আসতে পারেন, তাহলে আপনাদেরকে কিন্তু খুব বেশি ভারটা বইতে হবে না। এখানে নানা ধরনের ড্রাই আইটেমস রয়েছে যেগুলো সহজে নষ্টও হয় না, সেগুলো নিয়ে আপনারা কিন্তু ইজিলি শিলিগুড়িতে চলে আসতে পারেন।
নামচি থেকে আমরা ধরেছিলাম বেলা 12:30টার গাড়ি। মোটামুটি 11:30 পর্যন্ত প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর এক একটা করে শিলিগুড়ির গাড়ি ছাড়ে। আর 12টার পর থেকে মোটামুটি 12:30, তারপরে 1:30, 2:30 এরকম করে তারপরে গাড়ির গ্যাপটা একটু বেড়ে যায়, তখন আবার 1 ঘন্টা পর পর গাড়ি ছাড়ে। আমরা মোটামুটি ওই 12:30টার গাড়িটাই ধরেছিলাম, যাতে শিলিগুড়িতে বিকালের মধ্যে চলে আসতে পারি। আর ইচ্ছে ছিল ওখানে গিয়ে একটুখানি যদি হংকং মার্কেট যাওয়া যায়। যাই হোক, গাড়ি ছাড়তে একটু লেট হয়েছিল, পুরোপুরি 12:30টায় গাড়ি ছাড়েনি, ছাড়তে 15-20 মিনিট লেট হলো। তারপরে আবার রাস্তায় মারাত্মক জ্যাম হলো, যেহেতু রাস্তার কাজ হচ্ছিল নামচিতেই, তো রাস্তাটা ওয়ান ওয়ে হয়ে গিয়েছিল। তাই নামচি থেকে বেরোতেই আমাদের কিন্তু আধ ঘন্টা ওয়েস্ট হয়ে গেল। যাই হোক, নামচি থেকে আমরা বেরিয়ে পড়লাম। আর সেই এই মেঘের জন্যই বেসিক্যালি কিন্তু আমরা টেমি টি এস্টেটটা যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করেছিলাম। তার কারণ আগের দিন তো টেমিতে আর যাওয়া হলো না, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল, তখন আর টেমিতে অন্ধকারে যাওয়ার কোনো মানেই হয় না। আর পরের দিন যখন টেমি টি এস্টেটে যাওয়ার কথা, ওই ড্রাইভারকেই ফোন করে বললাম যে দাদা আজকে আবার যাব। তো উনি তখন বললেন না, 1000 টাকায় তো আর হবে না, এখন যেতে গেলে আপনাকে 1500 টাকা দিতে হবে, যেহেতু আবার ফ্রেশ স্টার্ট করবো আমরা নামচির থেকে। তো এই জাস্ট শুধুমাত্র টেমি টি এস্টেট দেখার জন্য 1500 টাকা খরচা করে আবার গাড়ি ভাড়া দিয়ে যাওয়ার আর আমাদের ইচ্ছে হলো না। তাই এইবারের জন্য আমাদের টেমি টি এস্টেটটা আর দেখা হলো না, ওইটাও আমাদের আবার নেক্সট বারের জন্য রয়ে গেল। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, যদি আপনারা টেমি টি এস্টেট যান, মানে নামচি থেকে যদি সেখানে জাস্ট ড্রপ করা হয়, সেক্ষেত্রে ভাড়া পড়বে ছোট গাড়িতে, মানে যে লোকাল ট্যাক্সি বা ক্যাবগুলো রয়েছে সেই গাড়িতে ভাড়া পড়বে 1200 টাকা। আর যদি ওখানে গিয়ে ওরা আধ ঘন্টা আপনাকে টাইম দেবে টি এস্টেটটা ঘুরে দেখার জন্য, আর আধ ঘন্টা পর যদি আবার আপনাকে ফিরিয়ে নিয়ে আসে নামচিতে, তাহলে এই ট্রিপটার জন্য 1500 টাকা দিতে হবে। এটা হচ্ছে শুধুমাত্র টেমি টি এস্টেট ঘোরার জন্য। নামচি থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য কিন্তু আবার জোরথাং হয়ে যেতে হয় না। নামচি থেকে শিলিগুড়ি যাওয়ার সম্পূর্ণ আলাদা রাস্তা রয়েছে। তবে হ্যাঁ, চেকপোস্টটা কিন্তু সেটাই, জোরথাং আসার জন্য যে চেকপোস্ট দিয়ে আসতে হয়, নামচি থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য সেই একই রাস্তা ধরে কিন্তু যেতে হবে। এইটাই যেহেতু আমার এই সিরিজের শেষ পর্ব, তাই এই ট্যুরটা সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলাটা খুব জরুরি। আমরা এই ট্যুরটা অনেক বেশি দিন ধরে করেছিলাম, যেহেতু আমাদের হাতে অনেকটা বেশি সময় ছিল, তাই আমরা ডিসাইড করে নিয়েছিলাম যে আমরা শেয়ার গাড়িতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য একটা করে আলাদা দিন রাখবো। এই ট্যুরটাই কিন্তু আপনারা এর থেকে অনেক কম সময়, অর্থাৎ অনেক কম দিন এবং রাত্রির মধ্যে কমপ্লিট করে নিতে পারেন, যদি আপনারা শেয়ার গাড়ির বদলে রিজার্ভ গাড়িতে পুরো ট্যুরটা কমপ্লিট করেন। তবে হ্যাঁ, আমরা যেরকম মানে পুরো শান্তিতে ঘুরেছি আর কি, খুব রিল্যাক্স করে, সেক্ষেত্রে কিন্তু সেভাবে রিল্যাক্স করে আপনাদের ঘোরাটা হবে না। প্রতিদিন সকালবেলায় উঠেই বেরিয়ে পড়তে হবে, সারা দিন পুরো রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে আবার অন্য একটা জায়গায় গিয়ে আপনি হোটেলে রাত্রিটা থাকবেন, তারপরের দিন আবার সকালবেলায় উঠে সারা দিন রাস্তায়। মোটামুটি এরকম করে যদি আপনারা এই ট্যুরটা করেন, তাহলে কিন্তু 4-5 দিনের মধ্যেই আপনি এই সব জায়গাগুলো ঘুরে ফেলতে পারবেন। আর এই ট্যুরটা আমরা করেছিলাম 7 nights 8 days নিয়ে। তাহলে বুঝতেই পারছেন যে আমরা অনেকটা বেশি সময় নিয়ে কিন্তু এই ট্যুরটা করেছিলাম। নামচি থেকে শিলিগুড়ির দূরত্ব 90 কিলোমিটারের মতো। যদিও বলা হয় ঘন্টা 3 সময় লাগে, তবে বর্তমানে রাস্তার যে অবস্থা তাতে কিন্তু 4 ঘন্টা সময় লাগে মোটামুটি নামচি থেকে শিলিগুড়ি পৌঁছতে। আর শিলিগুড়ি যাওয়ার পথে এখনও কিন্তু রাস্তা পুরোপুরি ক্লিয়ার হয়নি। নামার পরে সেবকের পর থেকে কিন্তু প্রচণ্ড জ্যাম ছিল। যাই হোক, দেখতে দেখতে আমরা তিস্তা চলে এসেছি, আর তিস্তা ক্রস করে যাচ্ছি আমরা এবারে। আর এই তিস্তাতে কিন্তু এই সময়টায় প্রচুর র্যাফটিং হয়। আমরা রাস্তা দিয়ে দেখছিলাম প্রচুর মানুষেরা এই সময় কিন্তু র্যাফটিং করার জন্য তিস্তায় যায়। তাই আপনাদের যদি
ইচ্ছে থাকে র্যাফটিং করার, তাহলে কিছু পোশাক আর সেই মতো জিনিসপত্রগুলো একটু হাতের সামনে রাখবেন। আর এই শেয়ার গাড়িতে তো আপনারা র্যাফটিং করতে পারবেন না, কারণ শেয়ার গাড়ি তো দাঁড়াবে না। যদি আপনারা র্যাফটিং করতে চান তাহলে আপনাদের কিন্তু রিজার্ভ গাড়িতে করে যেতে হবে। আর যাওয়ার পথে আপনারা এখানে যে কোনো একটা র্যাফটিং পয়েন্টে গিয়ে র্যাফটিং করে তারপরে আবার শিলিগুড়ির দিকে চলে যেতে পারেন। তিস্তার পাশের এই রাস্তাটা এত সুন্দর, যতবারই এখান থেকে যাই আর আসি ভিডিও করার জন্য হাত যেন অটোমেটিক্যালি ক্যামেরার দিকে চলে যায়। খালি ভাবি যে না এবারে আর ভিডিও করব না, কিন্তু কি করব, যখনই তিস্তার পাশ দিয়ে যাই তখন এই দৃশ্যটা মানে ভিডিওতে না তুললে পরে আমার ঠিক কিছুতেই যেন শান্তি হয় না। তবে বর্তমানে এখন তো আমি চলে এসেছি, প্রায় 1 মাস হচ্ছে, ঠিক এক্স্যাক্টলি 1 মাস হচ্ছে। গত মাসের 18 তারিখে আমরা শিলিগুড়িতে নেমেছিলাম, আর মানে মে মাসের, আর এটা ঠিক জুন মাসের 18 তারিখ আজ আমি যখন ওই ভিডিওটা এডিটিং করছি। এখন তো তিস্তার অবস্থা খুবই খারাপ, শুনলাম একদম মানে প্রচুর জল বেড়ে রাস্তা প্রায় ভাসিয়ে নিয়ে যাওয়ার উপক্রম। তখনও কিন্তু তিস্তায় বেশ ভালো জল ছিল 1 মাস আগে, আর এখন বর্ষার পরে ডেফিনেটলি জল তো আরও বাড়বে, সেটাই স্বাভাবিক। আর সেদিনও কিন্তু আমাদের ফেরার পথে তিস্তা ছাড়ার পর থেকেই শুরু হয়েছিল ঝিরিঝিরি বৃষ্টি। রাস্তা মোটামুটি ভেজাই ছিল, আর একদিকে এটা সাপে বর হয়েছিল, তার কারণ সরাসরি শিলিগুড়িতে নামলে সেই গরমটা সহ্য করা কিন্তু বেশ কষ্টকর হতো। কিন্তু যেহেতু আবহাওয়াটা মেঘলা ছিল প্লাস হালকা বৃষ্টি হচ্ছিল, তাই আমাদের কিন্তু একটুও কষ্ট হয়নি, মানে মোটামুটি শরীরটা অ্যাডজাস্ট করে নিতে পেরেছে। তা না হলে প্রচণ্ড একটা মানে যদিও নামচিতে খুব ঠান্ডা ছিল না, তবুও সেরকম গরমও তো ছিল না। আর তখন মানে মে মাসে শিলিগুড়ির যে টেম্পারেচার ছিল সেখানের থেকে নামচির টেম্পারেচারে অনেকটাই ডিফারেন্স ছিল। সেই ডিফারেন্সটা আমাদের সহ্য করতে হয়নি, প্রকৃতি আমাদের প্রতি সদয় ছিল, যে কারণে এইটা পসিবল হয়েছিল। দেখুন সেবক আসতে না আসতেই গাড়ির মোটামুটি কিন্তু জ্যাম একটু স্টার্ট হয়ে গেছে। অলরেডি আমরা সেবকের কাছাকাছি পৌঁছে গেছি, আর এখন থেকেই রাস্তা বেশ একটু জ্যাম হতে শুরু করে দিয়েছিল। আসলে এই জায়গাটাতে মাঝে মধ্যেই 1 ওয়ে করে দেওয়া হচ্ছে রাস্তার কাজের জন্য, একবার ডান দিকের গাড়ি ছাড়া হচ্ছে আর একবার বাঁ দিকের গাড়ি ছাড়া হচ্ছে। সেই কারণে এই সেবকের জায়গাটাতে আজকাল একটুখানি জ্যাম হচ্ছে। সেবকেশ্বর কালী মন্দির বা সেবক কালীবাড়ি চলে এসেছে। আপনারা যদি রিজার্ভ গাড়িতে যান তাহলে যদি মন্দিরে ঢোকার ইচ্ছে থাকে ড্রাইভারকে আগের থেকে বলে নেবেন যে আপনারা অন দ্য ওয়ে একটুখানি নামবেন সেবকের কালী মন্দিরে একটু দর্শন করার জন্য। ফাইনালি আমরা শিলিগুড়ি টাউনের মধ্যে প্রবেশ করছি, আর শিলিগুড়ি টাউনে প্রবেশ করার সাথে সাথেই মারাত্মক ট্রাফিক জ্যাম ছিল। মানে ওই সেবক রোডের পর থেকে শিলিগুড়ির যে শেয়ার গাড়ির স্ট্যান্ড সেইটুকু পৌঁছতেই কিন্তু আমাদের প্রায় 50 মিনিট সময় লেগে গিয়েছিল। তাই আমরা যে ভেবেছিলাম যে একটু হংকং মার্কেটে যাব বা একটু শপিং করব, সেই আইডিয়াটা আমাদের ক্যান্সেল করতে হলো, তার কারণ এত জ্যাম দেখে
আমরা ভাবলাম যে আবার যাব, গিয়ে যদি বাই চান্স ট্রাফিকে আটকে পড়ি, সেক্ষেত্রে যদি আবার আসতে দেরি হয়ে যায়, ট্রেন যদি মিস হয়ে যায়, তাহলে তো পুরো সর্বনাশ। সেই কারণে আমরা হংকং মার্কেটে কিন্তু আর গেলাম না। আসলে আমি যা বুঝলাম, এই শেয়ার গাড়িগুলো যেহেতু মানে শহরের মাঝখানে ঢুকে যাওয়ার পর ওরা একদম সরু রাস্তা দিয়ে মানে শেয়ার গাড়ি স্ট্যান্ডের দিকে যায়, তাই এই রাস্তাটাতে কিন্তু ট্রাফিকটা অনেক বেশি থাকে। কারণ এই রাস্তাটা এতটাই সরু যে একসাথে পাশাপাশি দুটো গাড়ি চলতে পারে না সেভাবে। সেই কারণেই গাড়ির স্পিড অটোমেটিক্যালি অনেকটাই কমে যায়। তাই আপনারা যদি শেয়ার গাড়িতে করে কখনো শিলিগুড়িতে নামেন, তাহলে অবশ্যই হাতে কিন্তু ঘন্টাখানেক এক্সট্রা টাইম রাখবেন। আর আমাদের একটা ফ্যাসিলিটি ছিল যে আমরা জানতাম যেহেতু সাউথ ওয়েস্ট সিকিম ট্যুর প্ল্যান করছি, তাই আমাদের গাড়ি তো শেয়ার গাড়ি তো শিলিগুড়িতেই ঢোকাবে, এনজেপি যাবে না। সেই কারণে আমরা শিলিগুড়ি থেকেই যাতে ওঠা যায়, তাই কাঞ্চনকন্যাতে ফেরার টিকিটটা করেছিলাম। যে শিলিগুড়িতে শেয়ার গাড়ি স্ট্যান্ডে জাস্ট নামবো, সেখান থেকে হাঁটা পথে সোজা স্টেশনে চলে যাব, গিয়ে সেখান থেকেই আমরা ট্রেনে উঠে যাব। তা না হলে এই শিলিগুড়ি থেকে আবার এনজেপি যাওয়ার জন্য আপনাদেরকে টোটো বা অটো রিজার্ভ করে এনজেপি স্টেশনে যেতে হবে। তার জন্য হাতে আরও এক্সট্রা কিন্তু এই সময়টা, বিশেষ করে বিকেল সন্ধ্যার টাইমটাতে আপনাদের হাতে আরও 45 থেকে 50 মিনিট কিন্তু সময় রাখতে হবে। তাই আমি বলবো, যদি আপনারা সাউথ ওয়েস্ট সিকিম বা যে গাড়িগুলো যদি শেয়ার গাড়িতে যদি আপনি প্ল্যান করেন, তাহলে ফেরার টিকিটটা যদি শিলিগুড়ির থেকে কাটা থাকে, তাহলে কিন্তু আপনাদের ট্রেনে ওঠার সময় এটা একটা এক্সট্রা ফ্যাসিলিটি হিসেবে আপনাদের মানে সুবিধা হবে। ফাইনালি পৌঁছে গেছি শিলিগুড়ি জাংশন স্টেশনে। শিলিগুড়ি জাংশন স্টেশনটা কিন্তু এখন আর আগের মতো নেই, এটা এখন অনেক উন্নত হয়ে গেছে। এখানে এখন একটা এক্সিকিউটিভ লাউঞ্জও হয়েছে, একটা এসি লাউঞ্জ, যেখানে আপনি বসতে পারেন। তবে সেটা কিন্তু চার্জেবল, পার আওয়ার 50 টাকা করে আপনাকে চার্জ দিতে হবে। আর তার পাশেই একটা আইআরসিটিসির থেকে একটা আলাদা একটা ট্রেন কোচের মতো একটা আলাদা মানে ওয়েটিং একটা হল তৈরি করা হয়েছে। তো আমরা ডিসাইড করলাম যে আমরা ওই কোচ রেস্টুরেন্ট যেটা রয়েছে সেখানেই গিয়ে আমরা একটু বসবো, তার কারণ ট্রেন আসতে তখনও প্রায় 2-2.5 ঘন্টা দেরি ছিল। কোচ রেস্টুরেন্টের বাইরের দিকেও কিন্তু বসার জন্য প্রচুর সিট রয়েছে, প্লাস আপনি যদি কোচ রেস্টুরেন্টের ভিতরেও ঢুকে বসতে চান, সেটার জন্য কিন্তু কোনো রকম কিছু চার্জ করা হয় না। আপনি যতক্ষণ খুশি সেখানে বসতে পারেন। এমনকি ক্লোক রুম পর্যন্ত রয়েছে, সেখানে আপনি আপনার জিনিসপত্র রেখে যদি কোথাও যাবেন বলে মনে করেন, সেটাও আপনি করতে পারেন। আর এই রেস্টুরেন্টে কিন্তু দারুণ সুন্দর খাবার দাবার খাওয়ারও ব্যবস্থা রয়েছে। আমি দেখাবো আপনাদেরকে, সবটাই দেখাবো, পুরো ভিতরটা কেমন বাইরেটা কেমন সব কিছুই দেখাবো। তো এই কোচ রেস্টুরেন্টটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল, যদিও সেই সময় ওয়েদারটা ভালো মানে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো বলে আমি আর ভিতরে ঢুকিনি, কারণ ভিতরটায় তখন এসি চলছিল না, শুধুমাত্র ফ্যান চলছিল, তার থেকে বাইরে বসে থাকতেই আরাম লাগছিল। তবে জাস্ট একটুখানি দেখার জন্য ভিতরটা কেমন আমি একটুখানি ভিতরে ঢুকেছিলাম। তো দেখলাম বেশ কয়েকজন খাওয়া দাওয়া করছেন বা এমনি হয়তো বসে রয়েছেন, ট্রেন তাদের পরে আছে। আর এখানে আরও একটা ফ্যাসিলিটি আছে, আপনারা আপনাদের প্রয়োজন মতো খাবার এখানে অর্ডার করে বিল করিয়ে নিতে পারেন, আর টাইমটা বলে দেবেন যে আমি এই ট্রেনে উঠবো, এতটার সময় আমি ডেলিভারি নেব। তাহলে আপনি যেমন আর কি খাবারের অর্ডার দিয়ে পেমেন্ট করে যাবেন, সেই অনুযায়ী ওরা খাবার বানিয়ে প্যাকিং করে রাখবে, আর সেই টাইমে আপনি এসে আপনার খাবার প্যাক করা খাবারটা নিয়ে সরাসরি ট্রেনে উঠে যেতে পারবেন। এই একটা ফ্যাসিলিটি কিন্তু এরা দিচ্ছে।
আর এখানে মোটামুটি সব ধরনের খাবার রয়েছে, মানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, সব ধরনের খাবার, মানে সাউথ ইন্ডিয়ান খাবারও রয়েছে, সব কিছুই রয়েছে। আর মোটামুটি প্রাইসও কিন্তু যে খুব বেশি তা নয়, মোটামুটি রিজনেবল প্রাইসে রয়েছে। একটা জিনিস আপনাদেরকে বলা হয়নি, সিকিমে কিন্তু বিসলারি বা ওই টাইপের কোনো মিনারেল জলের মানে মিনারেল ওয়াটারের বোতল পাওয়া যায় না। ওখানে একমাত্র এই ভিটা নামের এই বোতলটাই শুধু পাওয়া যায়। শিলিগুড়ি জাংশন স্টেশনের বাইরে বেশ কয়েকটা বেশ নতুন লজ বা হোটেল তৈরি হয়েছে, যেখানে আপনারা চাইলে একটা রাত থাকতে পারেন, মানে কোনো ইমার্জেন্সির ক্ষেত্রে। তো মোটামুটি একদম সামনে যে 3টে হোটেল ছিল, সেই 3টে হোটেল আপনাদের জন্য আমি ভিডিওর মধ্যে দিয়ে দিলাম। যদি আপনাদের কখনো প্রয়োজন হয় তাহলে সেই হোটেলগুলোতে কিন্তু আপনারা থাকতে পারেন। আমার দক্ষিণ পশ্চিম সিকিম ভ্রমণ এইখানেই আমি শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি এরকম আবার একটা নতুন সিরিজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।